নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুলিনবাবুর পুত্রলাভ। পুলিনবাবুর বয়স যখন 15 বৎসর মাত্র, সেই সময় একটি 10 বৎসর বয়স্কা বালিকার সঙ্গে তাহার বিবাহ হয়। এখন তাহার বয়স 30 এবং পত্নী সুশীলা সুন্দরীর বয়স 25 বৎসর হইয়াছে। কিন্তু অদ্যাপি এই দম্পতি একটি সন্তানের মুখ দেখিবার সৌভাগ্য লাভ করিতে পারে নাই। ইহাতে দুজনই মনক্ষুণ্ণ, বোধহয় সুশীলাই বেশি। পুলিনবাবু পাড়াগাঁয়ের ক্ষুদ্র জমিদার, তবে পাড়াগাঁয়ে বাস করিলেও তিনি নিজে পাড়াগেঁয়ে নহেন। কারণ প্রথমত গ্রামটি কলিকাতা হইতে অধিক দূর নহে, রেলে 5-6 ঘণ্টার পথ মাত্র। দ্বিতীয়ত বিবাহের পর কলিকাতায় গিয়া তিনি কিছুদিন লেখাপড়া করিয়া সভ্যভব্য হইবার সুযোগ পাইয়াছিলেন। কিন্তু তাহার পত্নী সুশীলা নির্জলা পাড়াগেঁয়ে। আত্মীয় পরিবার পাড়া প্রতিবেশী যখন দেখিল যে সুশীলার 20 বৎসর বয়স হইয়া গেল, তথাপি সন্তান হইল না, তখন সকলেই তাহাকে বাঁজা বলিয়া স্থির করিল। অনেকেই বলিতে লাগিল, পুলিনের আবার বিবাহ করা উচিত, নচেত বংশলোপ অনিবার্য। পুরুষেরা বলিল, পুলিন যদি স্ত্রীর ভয়ে বিবাহে বিরত থাকিয়া পিতৃপুরুষের জলপিণ্ডের আশা নষ্ট করে, তবে তার তুল্য নরাধম আর জগতে নাই। স্ত্রীলোকেরা, যাহারা প্রবীণা হইয়াছেন, বলিতে লাগিলেন, স্বার্থের জন্য স্বামীকে পুনরায় বিবাহ করিতে না দেওয়া সুশীলার অত্যন্ত গর্হিত কাজ হইতেছে, এবং এরূপ কার্য শুধু বর্তমান যুগেই সম্ভব। তাহাদের আমলে এইরূপ ঘটিতে কখনো শোনা যায় নাই। তাহারা মাঝে মাঝে এই লইয়া সুশীলাকে মৃদু গঞ্জনা দিতেও ত্রুটি করেন না। এইরূপে উত্তক্ত হইয়া সুশীলা কিছুদিন হইতে স্বামীকে পুনরায় বিবাহ করিবার জন্য অনুরোধ করিতেছে, কিন্তু পুলিন সে কথা কানেই তুলেন না। সংসারে এখন সুশীলাই গৃহিণী, একটি বিধবা ননদ ও একটি বিধবা যা আছে, তাহারা সুশীলার বয়ঃকনিষ্ঠ। আজ গ্রামে একটা নিমন্ত্রণে গিয়া সুশীলা কয়েকজন গিন্নিবান্নি রমণীর তীক্ষ্ণ মন্তব্য শুনিয়া আসিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছে, স্বামীকে পুনরায় বিবাহ করিতে রাজি করিবে, নচেত গঙ্গায় ডুবিবে, অথবা বিষ খাইবে, অথবা পিত্রালয় চলিয়া যাইবে। তাহা সে এখনো পর্যন্ত স্থির করিতে পারে নাই। রাত্রে আহারাদির পর শয্যায় প্রবেশ করিয়া স্বামীর নিকট সুশীলা এই প্রসঙ্গ উত্থাপন করিল। পুলিন বলিল, দূর পাগলি। সুশীলা বলিল, এটা আমার পাগলামি হলো কিসে? বিয়ে করলে যদি একটি ছেলের মুখ দেখতে পাও, বাপ পিতামহ যদি জলপিণ্ডি পান, সেটা কি তোমার করা উচিত নয়? পুলিন বলিল, দেখো সুশী, বিয়ে আমি একটা কেন 10টা করতে পারি, কিন্তু জানো তো, যেমন স্ত্রীলোক বাঁজা আছে তেমনি পুরুষ বাঁজাও আছে। আমি যদি সেই রকম পুরুষ হই, তাহলে সে স্ত্রীরও সন্তান হবে না। চিরদিনের জন্য মিছে কেবল তোমায় সতীনের যন্ত্রণা দিয়ে যাব, সেটা কি ভালো? সুশীলা গম্ভীরভাবে বলিল, কে বললে তোমার ছেলে হবে না? তাছাড়া আমায় সতীনের যন্ত্রণা ভোগ করতে হবে, তারই বা মানে কি? তুমি কি নতুন বউ এনে আমাকে আর খেতে দেবে না, না পড়তে দেবে না, না আমায় বিষ নয়নে দেখবে? সেরকম লোক তুমি নও, তা আমি বিলক্ষণ জানি। পুলিন পাশ ফিরিয়া পাশের বালিশ আঁকড়িয়া ধরিয়া বলিল, রাত 12টা বাজে, এখন একটু ঘুমোতে দেবে, না খালি গজর গজর করবে? সুশীলা চুপ করিয়া গেল। 2 দিন পরে বেলা 9টার সময় পুলিন তাহার বৈঠকখানায় বসিয়া 2-1 প্রতিবেশীর সহিত আরামে ধূমপান ও গল্পগুজবে মগ্ন আছে। এমন সময় অন্তঃপুর হইতে তাহার তলব আসিল। হুঁকাটি একজনের হাতে দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিয়া সে দেখিল,
নিম্নতলের ঢাকা বারান্দার উপর একখানি কুশাসন বিছাইয়া গ্রামের দৈবজ্ঞ ঠাকুর পাঁজিপুঁথি লইয়া বসিয়া আছেন। সুশীলা কক্ষ মধ্যে দ্বার দেশে দাঁড়াইয়া। পুলিন বারান্দায় উঠিয়া বলিল, ঠাকুরমশাই যে, প্রণাম হই, কতক্ষণ আসা হয়েছে? বলিয়া তাহার পানে চাহিয়া অন্যের অলক্ষিতে একটু হাসিল। দৈবজ্ঞ ঠাকুর হস্তসংকেতে আশীর্বাদ করিয়া গম্ভীরভাবে উত্তর দিলেন, বেশিক্ষণ নয়, এই ঘণ্টাখানেক হলো এসেছি বাবা। মা লক্ষ্মী কালই আমায় ডেকে পাঠিয়েছিলেন, তা কাল আর সময় পাইনি, আজ এসেছি। পুলিন ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, তলব কেন গিন্নি? দৈবজ্ঞ ঠাকুরকেই বা আনিয়েছ কেন? নিজের একটা সতীন টতিন ঠিক করেছ নাকি? ঠিকুজি কুষ্টি মেলাবে? সুশীলা বলিল, হ্যাঁ মেলাবো। তুমি এখন হাত পা ধুয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে ওই তসরের কাপড়খানা পরো দেখি। পুলিন বলিল, সুবোধ ও সুশীল স্বামী সর্বদা স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ায় এবং কখনো তাহার কথার অবাধ্য হয় না। সে যা পায় তাই খায়, গালিগালাজ সম্মার্জনী কিছুতেই আপত্তি করে না। তা আমি তসরের কাপড় পরে কি করব? সুশীলা বলিল, দৈবজ্ঞ ঠাকুর তোমার হাত দেখবেন। পুলিন বলিল, হাত দেখবেন? কি সর্বনাশ! কই, আমি তো নিজের কোনো অসুখ বিসুখ বুঝতে পারছি নে। খিদে পেট জ্বলে যাচ্ছে। দোহাই তোমার, আমার ভাতটি যেন বন্ধ করো না। সুশীলা বলিল, যাও যাও, বুড়ো বয়সার ঢং দেখে বাঁচিনে। সে হাত দেখা নয়, হাত দেখে উনি অদৃষ্টের ফলাফল বলে দেবেন। পুলিন শুনিয়া হাসিল, বলিল, তুমি তো জানো সুশী, ওসবে আমার বিশ্বাস ফিশ্বাস নেই। মিছে কেন আমায় কর্মভোগ করাবে? সুশীলা বলিল, তোমার বিশ্বাস নেই, আমার আছে। আমি যা বলি তা করো। স্ত্রীর পেরাপেরিতে অবশেষে পুলিনকে বাধ্য হইয়া তসর পরিয়া মাথায় গঙ্গাজলের ছিটা দিয়া দৈবজ্ঞ ঠাকুরের সম্মুখে গিয়া বসিতে হইল। ঠাকুর মহাশয় বলিলেন, দাও দেখি বাবা, ডান হাতখানি দাও। পুলিন হাত বাড়াইয়া দিল। সেখানি লইয়া ঠাকুর মহাশয় বলিলেন, যদিও বৌমা তোমার পুত্রভাগ্যটা জানবার জন্যেই বিশেষ ব্যস্ত হয়েছেন, তথাপি পরমায়ুটাই আগে পরীক্ষা করতে হয়। কেননা শাস্ত্র বলছে, পূর্বমায়ু পরীক্ষেত পশ্চান্ন ক্ষণমেবচ। বাহ, এই যে বুড়ো আঙুলে ধনুরেখা রয়েছে, বাবা, এতে করে তোমার রাজোচিত ঐশ্বর্য আর 80 বছর পরমায়ু সূচিত হচ্ছে। আচ্ছা, এইবার তবে পুত্রভাগ্যটা দেখি। বলিয়া তিনি পুলিনের পানিপার্শ্ব অত্যন্ত মনোযোগের সহিত দেখিতে লাগিলেন। তারপর হাতখানি ছাড়িয়া দিয়া সুশীলার পানে চাহিয়া বলিলেন, একটি পুত্র সন্তান তোমার স্বামীর অদৃষ্টে তো রয়েছে দেখছি মা। সুশীলা ঘোমটার ভিতর হইতে জিজ্ঞাসা করিল, বিবাহ কটি? দৈবজ্ঞ ঠাকুর আরো কিছুক্ষণ হস্তরেখা পরীক্ষা করিয়া বলিলেন, বিবাহ তো একটি দেখছি। আচ্ছা এসো তো মা, তোমার হাতখানি আর একবার দেখি। সুশীলা আসিয়া নিজ বাম হস্তখানি প্রসারিত করিয়া দিল। দৈবজ্ঞ ঠাকুর সেখানি লইয়া পরীক্ষা করিয়া বলিলেন, না, আমার ভুল হয়নি। তুমি তোমার স্বামীর সন্তানের জননী হবে মা, এ বিষয়ে কোনো সংশয় নেই। অতএব দৈবজ্ঞ ঠাকুর দক্ষিণাস্ত হইয়া প্রস্থান করিলেন। পুলিন তসর ছাড়িয়া নিজ সাবেক বস্ত্র পরিধান করিতেছিল। সুশীলা তাহার কাছে গিয়া বলিল, বলি হ্যাঁ গা, দৈবজ্ঞ ঠাকুরকে কত টাকা ঘুষ খাইয়েছ? পুলিন বলিল, ঘুষ? ঘুষ আমি কি জন্যে খাওয়াবো? নইলে আমার 25 বছর বয়স হল, এখনো আমি সন্তানের জননী হব বলে গেল কেন? পুলিন বলিল, বাহ, সে আমি কি জানি, আমি তো তোমায় সাফ বলেছি আমি ওসব বুজরুকি বিশ্বাস করি নে। তুমি নিজেই বলো যে তোমার বিশ্বাস হয়, এখন তুমি জানো
আর তোমার দৈবজ্ঞ ঠাকুরই জানে, আমি কি জানি। বলিয়া পুলিন বাহির হইয়া গেল। সুশীলা বসিয়া কিয়ৎক্ষণ ভাবিল, তারপর ডাকিল, গেনির মা। ঝি গেনির মা আসিয়া বলিল, কেন গিন্নিমা? তুই কাল দৈবজ্ঞ ঠাকুরকে ডাকতে গিয়েছিলি, কর্তা কি তা জানতে পেরেছেন? গেনির মা বিস্মিত হইয়া বলিল, কর্তা জানতে পেরেছেন? তা কেমন করে বলবো মা? ও হ্যাঁ, মনে হয়েছে, ঠিক তো, কাল যখন আমি দৈবজ্ঞ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি, সামনেই দেখি কর্তা মশাই নাটি হাতে করে কোথা থেকে বেরিয়ে আসছেন। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, কি গেনির মা, এখানে কি করতে এসেছিলি? আমি মাথাটি নিচু করে বললাম, আজ্ঞে মা ঠাকুরুন দৈবজ্ঞ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন, তাই বলতে এছিলাম। সুশীলা রুষ্টস্বরে বলিল, কই, আমাকে তো এসে সে কথা তুই বলিসনি। গেনির মা বলিল, ভুলে গেছনু মা, ভুলে গেছনু। আর মা, এখন কি আর সব কথা মনে থাকে ছাই? 10 গন্ডাই হবে কি 20 গন্ডাই হবে বয়স হলো, এখন তোমাদের রেখে যেতে পারলেই বাঁচি মা। অতঃপর সুশীলা দৈবজ্ঞ ঠাকুরের 10ম বর্ষীয় পৌত্র উমাপদকে ডাকিয়া পাঠাইলেন। তাহাকে জিজ্ঞাসা করাতে সমস্ত কথাই সে প্রকাশ করিল। গতকাল্য বিকালে জমিদারবাবু তাহাদের গৃহে পদার্পণ করিয়াছিলেন এবং বৈঠকখানায় বসিয়া তাহার পিতামহের সহিত অনেকক্ষণ ধরিয়া কথাবার্তা কহিয়াছেন। উপরন্তু উঠিবার সময় 10টি টাকা প্রণামী দিয়া আসিয়াছেন। সুশীলা মনে মনে বলিল, সুশীলা বামনি আবার জানে না কি, কেবল মরবে কবে তাই জানে না, আমার সঙ্গে এই চালবাজি। আচ্ছা, আসুক মিনসে বাড়ির ভেতর। স্ত্রীর পীড়াপিড়ি ও জেরায় পড়িয়া অবশেষে মিনসেকে স্বীকার করিতেই হইল যে ঘুষ দিয়া মিথ্যা সাক্ষী সৃষ্টি করারূপ দুষ্কার্য সে করিয়াছে, এবং নাক কান মলিয়া প্রতিজ্ঞা করিল যে এরূপ কার্য আর কখনো তাহার দ্বারা হইবে না। আষাঢ় মাস, আকাশ ঘন ঘটায় সমাচ্ছন্ন। সুশীলা তখন শয়নকক্ষের জানালার কাছে বসিয়া আকাশের গায়ে নীরদ ও সৌদামিনীর খেলা দেখিতেছিল। তার মনটা বড় ভালো নাই, কারণ তার স্বামী 3-4 দিনে ফিরিব বলিয়া একটা বিবাহের নিমন্ত্রণে কলিকাতায় গিয়াছিলেন। আজ সপ্তাহ অতীত হইল, আজিও তিনি ফিরিলেন না বা কোনো সংবাদও পাঠাইলেন না। এই সময় গেনির মা আসিয়া প্রবেশ করিল। সে ধীরে ধীরে প্রভুপত্নীর নিকট অগ্রসর হইয়া গিয়া বলিল, মা, একটা বিষম খবর শুনে এলাম এখনই। সুশীলা তাহার পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি খবর গেনির মা? কর্তা নাকি শুনলাম কলকাতায় গিয়ে একটা বিয়ে করেছেন। বিয়ে করেছেন? ধুত, কে বললে তোকে? স্বপ্ন দেখছিস নাকি? না, স্বপ্নি কেন দেখব মা, ঘোষেদের ঝি পেশন্য বললে। কি বললে? ঘোষ মশাই তো মাসখানেক বাড়ি ছিল নাকি না, হাইকোর্টে তেনার শালার কি মোকদ্দমা চলছিল, তাই সে সেখানে গিয়েছিল। কাল বিকেলে ফিরে এসেছে। এসে ঘোষগিন্নির সঙ্গে বলা বলি করছিল, তাই পেশন্য বাইরে থেকে শুনেছে। সুশীলা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, আর কি পেশন্য বললে গেনির মা? গেনির মা বলিল, আর কি কি বললে মনে করে দেখি, দাঁড়াও। 10 গন্ডা বছর বয়স হলো, কোনো কথা কি মনে রাখতে পারি ছাই? হ্যাঁ হ্যাঁ, আর বললে যে বউ নাকি বেশ ডাগর সাগর, যেমনি উপ তেমনি নেকা পড়া জানে। শুনিয়া সুশীলার মাথার ভিতরটা ঝিমঝিম করিতে লাগিল। তার চোখ দিয়া প্রায় জল বাহির হইবার উপক্রম হইল। মনে মনে ভাবিতে লাগিল, এতদিন যে জন্য আমি অনুনয় বিনয় করিতেছি সেই কার্য করিলই শেষে, তবে ওরূপভাবে আমাকে লুকাইয়া করিবার কি দরকার ছিল? কলিকাতা যাইবার সময় সকল কথা খুলিয়া বলিলেই তো হইত, এরকমভাবে আমাকে অপমান করিল কেন? আহার আদি শেষ হইলে
সুশীলা ঘোষগৃহিণীর সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে বাহির হইল। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ এই গ্রামের আর একজন ক্ষুদ্র জমিদার। পুলিন ইহাকে দাদা সম্বোধন করিয়া থাকে। খিড়কি দরজা দিয়া বাহির হইয়া বাগানে বাগানে সেই বাড়িতে যাওয়া যায়। সুশীলা অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিল ঘোষগৃহিণী আহারান্তে পান খাইতে খাইতে তাহার চন্দন পাখিকে পড়াইতেছেন। সুশীলাকে দেখিয়া তিনি ব্যস্ত সমস্ত হইয়া তাহাকে অভ্যর্থনা করিলেন এবং পরম সমাদরে ঘরের ভিতর লইয়া গিয়া বসাইলেন। কিয়ৎক্ষণ সাধারণভাবে কথাবার্তার পর সেখানে আর কেহ নাই দেখিয়া সুশীলা জিজ্ঞাসা করিল, শুনলাম বড়ঠাকুর কলকাতা থেকে ফিরেছেন। আমাদের ওরা আজ 1 সপ্তাহ হল কলকাতায় গেছে। 3-4 দিনে ফেরবার কথা, তা আজও ফিরল না। আমি তো তাই ভেবে মরছি দিদি। ঘোষগৃহিণী বলিলেন, না, কিচ্ছু ভাবনা নেই, ঠাকুরপো ভালোই আছেন। ওর সঙ্গে দেখা হয়েছিল যে। দেখা হয়েছিল? যা হোক, ভালো আছে শুনে তবু নিশ্চিন্ত হলাম। ওর সঙ্গে কবে দেখা হয়েছিল দিদি, তা কিছু বললেন বড়ঠাকুর? হ্যাঁ, বললে, পরশু বুঝি। কোথায় নেমন্তন্ন ছিল, সেইখানে দুজনে দেখা হয়। নেমন্তন্ন ছিল? কিসের নেমন্তন্ন ভাই? ঘোষগৃহিণী অন্যদিকে মুখ ফিরাইয়া বলিলেন, কে জানে, বিয়ের না কিসের। কবে আসবে তা কিছু শুনলে? হ্যাঁ, বললেন তার আসতে এখনো হপ্তাখানেক দেরি আছে। সুশীলা মনে মনে হিসাব করিল, পরশু বিয়ে হয়ে গেছে, কাল গেছে কাল রাত্রের, আজ ফুলশয্যে, শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফিরতে এখনো হপ্তাখানেক দেরি তো আছেই বটে। ঘোষগৃহিণী বলিলেন, কেন, তোমরা কি কোনো চিঠিপত্র পাওনি? না দিদি, গিয়ে অবধি একখানা চিঠিও লেখেননি। বলিয়াই সুশীলা আর আত্মসংবরণ করিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঘোষগৃহিণী বলিল, ও কি ভাই, কাঁদছ কেন? এই ঠিক দুপুরবেলায় স্বামীর কথা কইতে কি কাঁদতে আছে? তাতে তার অমঙ্গল হবে যে। বলিয়া তিনি স্নেহের হস্তে সুশীলার চক্ষু মুছাইয়া দিলেন। সুশীলা নিজ অঞ্চলেও মুখ চক্ষু মুছিয়া গ্রীবা উন্নত করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ দিদি, একটি কথা তোমায় জিজ্ঞাসা করি, তুমি সত্যি বলবে? যদি মিথ্যে বলবে তো আমার মাথা খাবে। তোমার মা কালীর দিব্যি, মা মনসার দিব্যি, বাবা তারকনাথের দিব্যি, বাবা বিশ্বনাথের দিব্যি, সে নাকি আবার বিয়ে করেছে। এই সকল ভীষণ দিব্যগুলি শুনিয়া ঘোষগৃহিণীর মুখখানি অত্যন্ত গম্ভীর ভাব ধারণ করিল। তিনি মুখখানি নত করিয়া বলিলেন, তোমায় কে বললে এরই মধ্যে? সে যেই বলুক, কথাটা সত্যি তো? উনি তো বললেন ভাই, কারু কাছে প্রকাশ করতে আমায় মানা করেছিলেন। আমি তো কাউকে বলিনি, তবে তুমি শুনলে কি করে তুমিই জানো, আর ভগবান জানেন। আর কেউ দেখে এসে বলেছে বোধহয়। এসব কথা কি আর চাপা থাকে? বলে ধম্মের ঢাক আপনি বেজে ওঠে। তাই বেজেছে দিদি। আমি যখন জানতেই পেরেছি তখন আর আমার কাছে লুকিয়ে কি হবে? যা যা তুমি শুনেছ সব আমায় বলো। ঘোষগৃহিণী যাহা বলিলেন তাহার মর্ম এই, বিবাহ করিবার কোনো ইচ্ছাই পুলিনবাবুর ছিল না, কেবল ঘটনাচক্রেই ইহা হইয়া গিয়াছে। গিয়াছিলেন একটা বিবাহের নিমন্ত্রণে, পুলিনবাবু ঘোষ মহাশয়ও। কন্যার পিতা তাদৃশ ধনবান নহেন, কিন্তু কন্যাটি খুব সুন্দরী আর লেখাপড়াও বেশ শিখিয়াছে। বয়সও একটু হইয়াছে, 15-16 বছরের কম হইবে না। ঘড়ি আংটি প্রভৃতি দান সামগ্রী একটু খেলো হইয়াছিল বলিয়া বরের বাপ আরো 200 অতিরিক্ত দাবি করিয়া বসেন। এই লইয়া বরপক্ষ কন্যাপক্ষে বিবাদ ও গালাগালি হওয়াতে বরপক্ষ বর উঠাইয়া লইয়া প্রস্থান করেন। মেয়ের জাত যায় দেখিয়া
সভাস্থ সকলের অনুরোধে পুলিনবাবু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই সেই মেয়েকে বিবাহ করিয়াছেন। এই বিবরণ শেষ করিয়া ঘোষগৃহিণী বলিলেন, তা ভাই, তুমি কিছু দুঃখ করো না। জন্ম মৃত্যু বিবাহ এগুলো ভবিতব্যি কিনা, এতে মানুষের হাত নেই। তোমায় তো ভগবান ছেলেপিলে দিলেন না। দেখো, এইবার যদি তোমার শ্বশুরের বংশটা রক্ষা হয়, এতে দুঃখ করা তোমার উচিত নয়। সুশীলা বলিল, না না, তার জন্যে আমি দুঃখ করব কেন? আমি নিজেই তো তাকে কতদিন থেকে বলছি, ওগো বিয়ে করো, বিয়ে করো, তবু সে করলে না। ঘটনাচক্রে এবার হয়ে গেল। বাড়ি ফিরিয়া সুশীলা মনে মনে ভাবিতে লাগিল, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাই কি ঠিক? অত বড় কলকাতা শহরে সে ছাড়া কি আর কোনো পাত্র খুঁজে পাওয়া গেল না? বাড়ি ছাড়িবার ঠিক 13 দিন পরে পুলিন ফিরিয়া আসিল। তাহার অঙ্গে একটি নূতন সিল্কের পাঞ্জাবি, পরিধানে জরিপার ধুতি, স্কন্ধে জরিপার উড়ানি, পায়ে নূতন একজোড়া পাম শু এবং হাতের কবজিতে নূতন সোনার ঘড়ি। এতদ্ভিন্ন তাহার হাতে একটি নূতন চামড়ার ব্যাগও ছিল। সুশীলা তাহার স্বামীর এরূপ শৌখিন বেশভূষা পূর্বে কখনো দেখে নাই। অনুমান করিল, এগুলি হয়তো নূতন শ্বশুরবাড়ি হইতে প্রাপ্ত, অথবা উক্ত মধুপুরীতে গমন উপলক্ষে কৃত। হাতের ব্যাগ মেজের উপর নামাইয়া রাখিয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেমন আছো? সুশীলা শুষ্ক স্বরে বলিল, ভালো আছি। এত দেরি তোমার? কাজের ঝঞ্ঝাটে বলিয়া পুলিন বস্ত্র পরিবর্তনে প্রবৃত্ত হইল। সুশীলা ভারী গলায় বলিল, তা দেরি করলে বেশ করলে, একখানা চিঠি লিখেও তো খবরটা দিতে হয়। আমি যে এদিকে ভেবে মরি। চটি জুতা পায়ে দিয়া শয্যা প্রান্তে বসিয়া পাখা নাড়িতে নাড়িতে পুলিন বলিল, ওহ, তুমি বুঝি ভাবছিলে? তা অতটা আমার খেয়াল হয়নি। সুশীলা মনে মনে বলিল, নূতন রসে মজেছিলে, পুরনোর কথা আর খেয়াল হবে কেন? প্রকাশ্যে বলিল, গিয়েছিলে তো বন্ধুর ছেলের বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে, তাই এত কি ঝঞ্ঝাটে পড়ে গেলে শুনি? পুলিন আমতা আমতা করিয়া বলিল, ঝঞ্ঝাট অর্থাৎ খবর পেলাম কি জানো, শুনলাম হিমালয়ের জঙ্গলে একটা মস্ত সাধু আছেন, 300 বছর বয়স। তিনি ছেলে হবার জন্য যে কবচ দেন তা একেবারে অব্যর্থ। তা সেই কবচ আনবার জন্যে সেই জঙ্গলে গিয়েছিলাম। সে বিরাট জঙ্গলে যেতে 3 দিন, আসতে 3 দিন। তাই তো তোমায় চিঠি লিখতে পারিনি, সেখানে তো খাম পোস্টকার্ড পাওয়া যায় না। সুশীলার মন ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। একে তো এই প্রবঞ্চনা, তার উপর এত মিথ্যা কথা সৃষ্টি, ছি ছি। সে মুখ বাঁকাইয়া বলিল, সেই জঙ্গলে বোধহয় ভালো ভালো কাপড়, চাদর, পামসু, হাতঘড়ি-টড়ি খুব সস্তা, সেখানেই এসব কেনা হলো নাকি? পুলিন বলিল, না, এসব কলকাতাতেই কিনেছিলাম। তা তোমার জন্যও কিছু কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু টাকা ফুরিয়ে গেল। সুশীলা মনে মনে বলিল, এখন তো ফুরবেই। প্রকাশ্যে বলিল, সে ভালোই হয়েছে। বেলা হলো, এখন স্নান করে ফেলো। হ্যাঁ, স্নান করে 2টি খেয়ে শুয়ে পড়ি, গাড়িতে রাত্রে তো ঘুম হয়নি। সুশীলা মনে মনে বলিল, শুধু কাল রাত্রি কেন, 16 বছরই অপসরি পেয়েছ, তারা আগেরও করাত, সে কি আর তোমায় ঘুমোতে দিয়েছে? পুলিন উঠিয়া স্নানাহার করিল, তারপর শয্যায় লম্বমান হইয়া অবিলম্বেই নিদ্রায় অচেতন হইয়া পড়িল। সুশীলা সেদিন আহারে বসিল বটে, কিন্তু তাহার নামমাত্র, কিছুই খাইল না। বাটির অন্যান্য স্ত্রীলোকেরা এ সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করিলে বলিল, শরীরটা ভালো নেই, বোধহয় জ্বর হবে।
আহার আনতে সুশীলা নিজ শয়নকক্ষে গেল না, পাশের ঘরে গিয়া একখানা মাদুর বিছাইয়া শয়ন করিল, কিন্তু ঘুমাইতেও পারিল না। তাহার বুকের ভিতরটা কেমন যেন হু হু করিতেছিল, সর্বশরীরে যেন জ্বালা ধরিয়াছিল। ঘণ্টাখানেক এইরূপ শয্যাকণ্টকের যন্ত্রণায় ছটফট করিবার পর সে উঠিল। বাড়ির অন্যান্য সকলে নিদ্রিত। সুশীলা নিজ শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। পালঙ্কপরি স্বামী নিদ্রিত, তাহার মুখে মাঝে মাঝে হাসির রেখা ফুটিয়া উঠিতেছে। বোধহয় সে কোনো স্বপ্ন দেখিতেছে। সুশীলা স্থির করিল, নিশ্চয়ই সেই 16 বছরই পরীকেই স্বপ্নে দেখিতেছে। ইচ্ছা হইল স্বামীর সেই হাসি মুখে এক কিল মারিয়া তাহার মুখে দাঁত ও সুখের স্বপ্ন ভাঙিয়া গুঁড়া করিয়া দেয়। শয্যার নিকটেই টেবিলের উপর নূতন চামড়ার ব্যাগটি ছিল। সুশীলা তাহা লইয়া পাশের কক্ষে গিয়া খুলিয়া ফেলিল। অন্যান্য জিনিসের সহিত তাহার মধ্য হইতে বাহির হইল কয়েকখানা ছাপা রঙিন কাগজ ও একখানি ফটোগ্রাফ। ফটোগ্রাফখানি একটি সুন্দরী যুবতীর প্রতিমূর্তি, বয়স 15-16 বৎসর হইবে। সুন্দর একখানি বারাণসী শাড়ি পরা, সর্বাঙ্গে ভালো ভালো অলঙ্কার। সুশীলা নিশ্চয় করিল ইহাই বিবাহসজ্জায় সজ্জিতা তাহার নবপত্নীর ছবি। সে প্রায় 1 মিনিট ধরিয়া ছবিখানির প্রতি এক দৃষ্টে চাহিয়া তাহার রূপের খুঁত অন্বেষণ করিতে লাগিল। তাহার মুখের হাসি ও দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া রাগে সুশীলার গা জ্বলিয়া উঠিল। গৃহস্থ ঘরের মেয়ের অত ঢং কেন? সে শুনিয়াছিল আজকাল কলিকাতা শহরের মেয়েরা যখন থিয়েটার, বায়োস্কোপ বা নিমন্ত্রণ আমন্ত্রণে যাইবার জন্য সাজগোজ করিয়া বাহির হয়, তখন তাহারা কুলবধূ অথবা বাইজি তাহা চেনা দুষ্কর। সুশীলা অস্ফুট স্বরে বলিল, মুখে আগুন, মুখে আগুন। লাল, সবুজ, হলদে কাগজগুলি খুলিয়া দেখিল সেগুলি বিবাহের প্রীতি উপহার, স্নেহাশিস প্রভৃতি। উপরে ছাপা আছে শ্রীমান ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী বিভাবতী দেবীর শুভ পরিণয়। কিন্তু ইন্দুভূষণ লাল কালি দিয়া কাটিয়া তাহার উপর হাতের লেখায় পুলিন বিহারী। জিনিসগুলি সমস্ত ব্যাগের মধ্যে পুনঃস্থাপন করিয়া সুশীলা চোরের মতো সন্তর্পণে গিয়া উহা পূর্বস্থানে রাখিয়া আসিল। তারপর ঘরের দ্বার বন্ধ করিয়া খালি মেজের উপর উপর হইয়া পড়িয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। রাত্রে আহারের পর পুলিন শয্যাপ্রান্তে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতেছিল। সুশীলা আসিয়া সেই শয্যার অপর প্রান্তে বসিয়া বলিল, তুমি এমন জোচ্চোর কবে থেকে হলে? পুলিন বলিল, কেন, কি জোচ্চুরি করলাম? কলকাতায় গিয়ে তুমি বিয়ে করে আসনি? পুলিন বলিল, বিয়ে? বিয়ে কি? কখন আবার বিয়ে করলাম? স্বপ্ন দেখছ নাকি? সুশীলা বলিল, তাই বোধহয়। তা বিভাবতীকে বেশ পছন্দ হয়েছে তো? পুলিন 2 চক্ষু কপালে তুলিয়া বলিল, বিভাবতীকে? ন্যাকামি রাখো না। তুমি ভেবেছ ডুবে ডুবে জল খাবে, শিবের বাবাও টের পাবে না। কিন্তু ধম্মের ডাক যে আপনি বেজে ওঠে, আমি সব জানি, সব শুনেছি। বলিয়া সুশীলা জ্ঞানীর মা ও ঘোষগৃহিণীর নিকট যাহা শুনিয়াছিল সমস্তই বলিল। শুনিয়া পুলিন মাথাটি নিচু করিয়া অপরাধীর মতো বসিয়া রহিল। অবশেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এই জন্যেই বলে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। তোমারই অনুরোধে এ কাজ করা, আর তুমি আমায় দুষছ? সুশীলা ঝঙ্কার দিয়া উঠিল, আমার অনুরোধেই যদি করা, তো আমার কাছে এত লুকোচুরি কি জন্যে? সেটাও তোমার ভালো ভেবেই করেছিলাম সুশীলা। ভেবেছিলাম এখন তোমায় কিছু বলবো না, সে বউ সেইখানেই থাকবে। তারপর একটি ছেলে হলে তখন সব তোমায় ভেঙে বলবো। হাজার হোক তুমি স্ত্রীলোক বই তো নও। সতীন হয়েছে শুনলে পাছে এখন তুমি দুঃখ পাও, সেই ভেবেই গোপন করেছিলাম আর কি।
বলিয়া পুলিন অন্যদিকে মুখ ফিরাইয়া আবার তামাক টানিতে মন দিল। কিছুক্ষণ পরে পত্নীর দিকে চাহিয়া দেখিল সে তখনও কাঠের পুতুলের মতো সে একইভাবে বসিয়া আছে। বলিল, রাত হল, শো, এখন বসে কেন? সুশীলা কহিল, তুমি শো, আমার জন্য তোমায় ভাবতে হবে না। পুলিন বলিল, দিনের বেলা খুব ঘুমিয়েছি, এখনো আমার ঘুম পায়নি। তামাকটা খেয়ে নিয়ে তারপর একখানা চিঠি শেষ করে শোবো এখন, তুমি ততক্ষণ শোও না। সুশীলা বলিল, ও, চিঠি লিখতে হবে? তা আমি এ ঘরে উপস্থিত থাকলে লেখার অসুবিধে হবে না? বেশ প্রাণ খুলে প্রাণের কথা লিখতে পারবে কি? সে দরকার নেই, আমি ও ঘরে গিয়ে শুচ্ছি, তুমি নিশ্চিন্তি হয়ে বসে তোমার প্রেমপত্র লেখো। বলিয়া সুশীলা নামিয়া সজোর পদক্ষেপে কক্ষ হইতে বাহির হইয়া গেল এবং পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করিয়া সশব্দে খিল বন্ধ করিয়া দিল। স্বামী স্ত্রীতে কথাবার্তার বড় নাই, মুখ দেখা দেখিও একরকম বন্ধ বলিলেই হয়। এইভাবে 1 সপ্তাহ কাটিল। সুশীলাদের শয়নকক্ষ ছিল ত্রিতলে, অন্যান্য সকলে দ্বিতলে বা নিচের ঘরে শয়ন করিত। সুতরাং এই দম্পতির এরূপ মর্মান্তিক বিচ্ছেদের সংবাদ কেহ জানিতে পারিল না। প্রতিদিন দ্বীপ্রহরে আহারের পর পুলিন ঘণ্টা 2-2.5 দিবানিদ্রা উপভোগ করিত। সুশীলা মাঝে মাঝে এটা ওটা লইবার বা রাখিবার জন্য সে ঘরে প্রবেশ করিত এবং কাজ সারিয়াই চলিয়া যাইত। আজ দ্বীপ্রহরে এই রূপে স্বামীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার হইতে সে দেখিল স্বামী নিদ্রিত, কিন্তু তাহার বুকের ওপর কি একটা জিনিস রহিয়াছে। আস্তে আস্তে শয্যার নিকট গিয়া দেখিল উহা একখানা কালো মোটা পেস্ট বোর্ড, তাহাতে ইংরাজিতে কি সব ছাপা রহিয়াছে। সুশীলা অতি সন্তর্পণে সেখানি স্বামীর বুক হইতে উঠাইয়া লইয়া দেখিল তাহার অপর দিকটায় সেই সুন্দরী 16 বছরের ফটোগ্রাফ। আবার সন্তর্পণে ফটোগ্রাফখানি স্বামীর বুকে রাখিয়া দিয়া সুশীলা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। অপরাহ্নে পুলিন নিদ্রাভঙ্গের পর হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় বসিয়া তামাকু সেবন করিতেছিল। সুশীলা সেই কক্ষে প্রবেশ করিয়া স্বামীর শয্যার নিকট দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, আমি বাপের বাড়ি যাব। পুলিন দেখিল সুশীলার মুখ চোখ স্ফীত, সে বোধহয় অনেক কাঁদিয়াছে। বলিল, হঠাৎ এ মতলব? আমি আর এখানে থাকব না। কেন, কি হলো আবার? আমি কারোর সুখের কণ্টক হয়ে থাকতে চাইনে। কেন, কার আবার সুখের কণ্টক হলে তুমি? তোমার আর কার? আমি রয়েছি বলেই তো তোমার বিভাবতীকে এখানে আনতে পারছ না। আমার বিভাবতী আবার কে? ও, বুঝেছি। তা আমি তাকে এখানে আনবার জন্য ছটফট করছি, তুমি কি সে বুঝলে? দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? ফটকগেরা বুকে করে শুয়ে থাকাচ্ছে, তাকে এখানে নিয়েই এসো, এসে সুখে রাজ্যিভোগ করো। আমি তোমার আপদ বালাই, আমি দূর হয়ে যাই। বলিয়া সুশীলার ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ও কি সুশী, ছি ছি, কাঁদো কেন? বলিয়া পুলিন খপ করিয়া তাহার হাতখানি ধরিল। সুশীলা সজোরে আপন হাত ছাড়াইয়া লইয়া পশ্চাতে হটিয়া গর্জন করিয়া উঠিল, আমায় ছো না বলছি, খপরদার। কেন, তাতে দোষ কি? যে স্বামী অন্য স্ত্রীলোককে ছুঁয়েছে তাকে আমি ছুঁতে চাইনে, তাকে ছুঁতে আমার ঘেন্না করে। পুলিন বলিল, ও, এই ব্যাপার, স্পর্শ দোষ। তবে যে আগে তুমি বিয়ে করবার জন্য আমায় অত পীড়াপিড়ি করতে, এখন যদি বিয়ে করলাম তাই আমার এত অপরাধ হল? সুশীলা বলিল, বিয়ে করতেই বলেছিলাম, তার ফটকগেরা বুকে করে ঘুমোতে তোমায় বলিনি তো? সেসব কথা ছেড়ে দাও, যার যা অদৃষ্টে ছিল তাই হয়েছে। এখন আমার আর এখানে একদণ্ড থাকতে ইচ্ছে নেই, আমি বাপের বাড়ি যাব। তুমি যদি আমায় রেখে আসতে না পারো বলো, আমি অন্য উপায় দেখব। পুলিন কিয়ৎক্ষণ গম্ভীর হইয়া বসিয়া কি চিন্তা করিল, শেষে বলিল, তা বেশ,
আমি দেখে আসবো এখন। বলো কবে যেতে চাও? কালই। বেশ উত্তম কথা, কালই তোমায় নিয়ে যাব। তোমার কিচ্ছু ভয় নেই, গাড়িতে দুজনে একটু তফাতে তফাতে বসলেই হবে, স্পর্শদোষটা ঘটবে না। পরদিন পুলিন সুশীলাকে লইয়া যাত্রা করিল। সুশীলার পিত্রালয়ে যাইতে হইলে হাওড়া স্টেশনে নামিয়া শিয়ালদহে গিয়া আবার অন্য গাড়িতে চড়িতে হয়। পূর্বে পূর্বে যখন পুলিন সুশীলাকে লইয়া গিয়াছে অথবা পিত্রালয় হইতে আনিয়াছে, তখন এই সুযোগে পথে কলিকাতায় দু একদিন যাপন করিয়া তাহাকে থিয়েটার, সার্কাস প্রভৃতি দেখাইত। বেলা 10টার সময় হাওড়ায় নামিয়া পূর্ব প্রথা মতো পুলিন সুশীলাকে লইয়া আর্য আশ্রম নামক বাঙালি হোটেলে গিয়া উঠিল। পর্দানসীনা স্ত্রীলোকগণের জন্য সেখানে উত্তম বন্দোবস্ত আছে। আহারাদির পর উভয় বিশ্রামার্থ পৃথক পৃথক শয্যায় শয়ন করিল। পুলিন বলিল, সুশী, শেষকালে তোমার মনে কি এই ছিল? সুশীলা বিরক্তিভরে বলিল, কি আবার? তুমি আমায় এমনভাবে ত্যাগ করবে জানলে কি আমি আবার বিয়ে করি? এমন বিয়ে করে লাভ? বিয়ে করে তো সুখী হয়েছ তুমি, সেই লাভ। পুলিন আর কিছু না বলিয়া পাশ ফিরিয়া শয়ন করিল। নিদ্রাভঙ্গে উভয় নিজ নিজ শয্যায় উঠিয়া বসিলে সুশীলা জিজ্ঞাসা করিল, আমাদের গাড়ি কটায়? রাত 9টায়। তুমি একবার সেখানে যাবে না? কোথায়? তোমার বিভাবতীর কাছে। পুলিন খুশি হইয়া বলিল, তুমি শুদ্ধ যাও যদি তো যাই, চলো না, দেখে আসবে তাকে। তোমায় সে দিদি বলতে অজ্ঞান। কলকাতা থেকে যেদিন আমি ফিরে যাই সেদিন সে কত যে কাঁদলে। বললে, আমায় এখানেই ফেলে রাখলে, দিদিকে তো আমি দেখতে পাবো না, তাঁর একদিন সেবাও করতে পাবো না। তার কথাবার্তায় বুঝতে পেরেছিলাম তোমায় সে খুব ভক্তি করে। চলো না, সে তোমায় দেখলে কত খুশি হবে। সুশীলা বলিল, আমার গলায় একগাছা দড়ি আর একটা কলসি কি জোটে না ভেবেছ তুমি, যে তার সঙ্গে যাব আমি দেখা করতে? পুলিন ক্ষুণ্ণস্বরে বলিল, তবে থাক। কিয়ৎক্ষণ উভয় নীরব। শেষে সুশীলা বলিল, তুমি যাও না, গিয়ে দেখা করে এসো। এখন তো মোটে 4টে, আমাদের গাড়ি এখনো 5 ঘন্টা দেরি। পুলিন বলিল, এখন থাক, সে তোমায় পৌঁছে দিয়ে ফেরবার পথেই হবে এখন। বলিয়া তামাক সাজিতে বসিল। পূর্বে ভৃত্যাদি না থাকিলে সুশীলা নিজে তাহাকে তামাক সাজিয়া দিত, এখন আর দেয় না। তামাক সাজিয়া কিয়ৎক্ষণ ধূমপানের পর পুলিন বলিল, সুশীলা, তোমার আমার এখন থেকে বোধহয় চিরবিচ্ছেদ। সুশীলা কঠোরস্বরে বলিল, একরকম তাই বই কি। আমার শেষ অনুরোধ একটি রাখবে? কি? চলো, তোমাতে আমাতে একসঙ্গে ফটোগ্রাফ তোলাই। আগে যখনই কলকাতায় এসেছি তখনই ও কথা তুমি আমায় বলেছ, কিন্তু একবারও হয়ে ওঠেনি। একখানা ফটোগ্রাফ থাকলে তবু চিহ্ন তো একটা থাকবে। সুশীলা নীরব রহিল। তাহার মৌন সম্মতি জানিয়া পুলিন বলিল, তবে তোমার বেনারসিখানা বের করে পড়ো, আর খান কত গহনা টহনাও পড়ে নাও। প্রবল বেগে মাথা নাড়িয়া সুশী বলিল, সেসব কিচ্ছু আমি পড়ব না। পুলিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তোমার উপর তো এখন আর আমার কোনো জোর নেই। আচ্ছা, তবে গাড়ি ডাকতে পাঠাই। গাড়ি আনাইয়া সুশীলাকে লইয়া পুলিন হাতিবাগানে এক ফটোগ্রাফের দোকানে গিয়া উঠিল। ফটোগ্রাফওয়ালা খাতির করিয়া উভয়কে একটি কামরায় লইয়া গিয়া বসাইল। তাহার সহকারী পার্শ্বে স্টুডিও মধ্যে ক্যামেরা ঠিক করিতে লাগিল। অল্পক্ষণ মধ্যেই উভয়ের ফটোগ্রাফ তোলা হইয়া গেল। বিশ্রাম কক্ষে ফিরিয়া আসিয়া উভয়ে আবার উপবেশন করিল। ফটোগ্রাফওয়ালা বলিল, লেমনেড, বরফ কি চা কিছু আনিয়ে দেব? পুলিন বলিল, না, দেখুন, এই যে সেবার আপনার দোকান থেকে আমি এই ফটোখানা কিনে নিয়ে গিয়েছিলাম, এ নিয়ে তো মহা তর্ক উপস্থিত হয়েছে মশাই। বলিয়া পুলিন পকেট হইতে একখানি ফটো বাহির করিয়া টেবিলের উপর রাখিল।
সুশীলা ঘোমটার ভিতর হইতে আর চোখে দেখিল ইহা সেই বিভাবতীর ফটোগ্রাফ। ফটোগ্রাফওয়ালা বলিল, কেন তর্ক কিসের? পুলিন বলিল, আপনি তো বলেছিলেন যে এখানি স্টার থিয়েটারের অ্যাক্ট্রেস হেনাবালার। হেনারই তো, কেন কি হয়েছে? আমার এক বন্ধু বলেন এখানি মিনার্ভার সুধামুখীর ছবি। ফটোগ্রাফওয়ালা বলিল, না না, সুধার এ চেহারা, এ হেনার ফটোগ্রাফ। যে হেনা এখন স্টারে বিষবৃক্ষে কুন্দনন্দিনী সাজছে। নগেন্দ্রের সঙ্গে বিয়ের পর কুন্দনন্দিনীর সাজেই এখানা তোলা। পুলিন বলিল, স্টারে বিষবৃক্ষ হচ্ছে নাকি? দেখতে গেলে হয়। কখন আরম্ভ? আজ রবিবার, বেলা 5টায় আরম্ভ। গাড়ি নিচে অপেক্ষা করিতেছিল। আরোহীদ্বয়কে লইয়া 2 মিনিটের মধ্যেই উহা স্টার থিয়েটারে গিয়া উপস্থিত হইল। পুলিন নামিয়া সুশীলাকে টিকিট কিনিয়া দিয়া তার হাতে ফটোখানি দিয়া বলিল, চেহারা মিলিয়ে দেখো, যে কুন্দনন্দিনী সাজবে তার সঙ্গে মেলে কিনা। বলিয়া সুশীলাকে ঝির জিম্মা করিয়া দিয়া সে অন্তর্হিত হইল। রাত্রি 10:30টার সময় থিয়েটার ভাঙিল। গাড়িতে স্বামী স্ত্রীতে বেশি কিছু কথাবার্তা হইল না। বাসায় ফিরিয়া উভয় বস্ত্রাদি পরিবর্তন করিল। তারপর পুলিন তামাক সাজিতে বসিল। সুশীলা বলিল, হ্যাঁ গা, এ ফটোখানা তো সেই যে কুন্দনন্দিনী সেজেছিল তারই বটে। তুমি ওখানা কিনেছিলে কেন? পুলিন গম্ভীরভাবে বলিল, তোমায় জব্দ করবার জন্যে। কি জব্দ? যাতে তুমি মনে করো আমি ফের বিয়ে করেছি, আর ওই আমার নতুন স্ত্রী। কেন, তুমি বিয়ে করনি? বালাই ষাট, আমি কেন বিয়ে করব? আমার শত্রু যে, সেই 2 বিয়ে করুক। তবে কেন নিজে মুখে তুমি স্বীকার করলে যে বিয়ে করেছ? তোমায় জ্বালাবার জন্যে। সুশীলা বলিল, উফ, কি ধাপ্পাবাজ তুমি। আচ্ছা, সে যেন হলো। তুমি ওই হেনা না ফেনার ছবি বুকে করে বাড়িতে কাল দুপুরবেলা ঘুমোচ্ছিলে কেন? ঘুমোইনি, জেগেই ছিলাম। তুমি আসছো, পায়ের শব্দ পেয়েই ওখানা বুকে করে চোখ বুজে ঘুমের ভান করে পড়েছিলাম। আমায় জ্বালাতনের জন্যই তো, ভণ্ড মিনসে। আচ্ছা, সে যেন বুঝলাম। তোমার ব্যাগের মধ্যে সেই সব প্রীতি উপহারে যে বিবাহবতীর নাম ছাপা ছিল, সে তবে কে? ওই যে মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে কলকাতায় এসেছিলাম, সেই। কার সঙ্গে তার বিয়ে হলো? নাম মনে নেই। যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল তারই সঙ্গে হলো কি? তারই সঙ্গে। তবে কেন ও বাড়ির বরঠাকুর বলেছিলেন যে সে বিয়ে ভেঙে গিয়েছিল, তারা বর তুলে নিয়ে চলে গিয়েছিল? তাকে ওই কথাই বলতে আমি শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে এমনভাবে বৌদির কাছে গল্পটা করবে আরও 2-1 মানুষ শুনতে পায়। সুশীলা বলিল, এত দুষ্টামিও তোমার পেটে, জোচ্চোর মিনসে। আচ্ছা, বিয়ের পদ্যে তবে সে বরের নাম কেটে তোমার নাম হাতের লেখায় বসানো ছিল কেন? পুলিন বলিল, ওটা ওই মজাটুকু করবার জন্যে। তবে সেটা জাল, বলো? একরকম তাই বই কি। পুলিন তামাক সাজিয়া আনিয়া টানিতে আরম্ভ করিল। বলিল, আমি তাহলে 1 নম্বর ধাপ্পাবাজ, 2 নম্বর ভণ্ড, 3 নম্বর জোচ্চোর, 4 নম্বর জালিয়াত। আর কিছু আছে? সুশীলা বলিল, তোমার মতো নিষ্ঠুর কি আর ভূভারতে আছে? এই 8-10 দিন কি কষ্টটাই তুমি আমায় ভোগ করালে বলো দেখি। পুরুষ মানুষ, তুমি কি জানবে স্বামীর ভালোবাসা হারালে স্ত্রীলোকের কি বুক ফাটা কষ্ট? বলিয়া সুশীলা চোখে আঁচল চাপা দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। পুলিন হুঁকা ফেলিয়া স্ত্রীর নিকট গিয়া তাহার হাতটি ধরিয়া বলিল, ছি ছি সুশী, কেঁদো না, চুপ করো। এবার সুশীলা হাত ছাড়াইয়া লইল না, স্পর্শদোষ সহ্য করিল। একটু পরেই হোটেলের ঠাকুর 2 থালায় লুচি তরকারি প্রভৃতি দিয়া গেল। সুশীলা সে সমস্ত গুছাইয়া স্বামীকে খাইতে বসাইল।
পুলিন খাইতে লাগিল। সুশীলা জিজ্ঞাসা করিল, আচ্ছা, তবে তোমার সেবার কলকাতায় অতখানি দেরি হলো কেন? ওই যে বললাম, কবচ আনতে গিয়েছিলাম। তবে হিমালয়ের জঙ্গলে নয়, বাংলাদেশেরই একটা পল্লী গ্রামে। এই কথাটা সত্যি? কেন, কবচ তো তুমি নিজে চোখে দেখেছ। তুমি পড়লে না তো আমি কি করব? কাল চলো, কালীঘাটে গিয়ে গঙ্গা স্নান করে মাকে দর্শন করে দুজনে কবচ দুটি ধারণ করি। তাহাই হইল। এ যাত্রায় সুশীলার পিত্রালয়ে যাওয়া ঘটিল না। অসম্ভব সম্ভব হয়। বৎসন্যা ঘুরিতেই কবচ ধারণের সুফল ফলিল। এই দম্পতি পুত্র লাভ করিল। গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা গল্প শুনছেন প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।